সেরা ফর্মের ভাস্কর গাঙ্গুলি বনাম সেরা ফর্মের অতনু ভট্টাচার্য? আমি ভাস্করদাকে এগিয়ে রাখবো। মনোরঞ্জন ভট্টাচার্য সামনে আছে, আবার বাবলু ভট্টাচার্য সামনে আছে। কার পেছনে দাঁড়াতে বেশি আত্মবিশ্বাস লাগতো? না, চিমার অনেক বেশি ছিল কোয়ালিটি। চিমার গোল উইনার, ম্যাচ উইনার। চিমাকে দেখার জন্যে লোক পাগল হয়ে যেত। যতদিন ভাস্করদা টিমে ছিলেন, ইন্ডিয়ান টিমে, আমি জায়গা করতে পারিনি, কিন্তু সুযোগও দেয়নি ও, আমিও নিতে পারিনি, কারণ যেহেতু এত ভালো খেলছে আমার সুযোগ পাওয়ার জায়গাটা ছিল না। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। ফিরে দেখা কলকাতা লিগে আপনাদের স্বাগত। সিএফএল শুরু হয়ে গেছে, আপনারা এসএসসিএন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর আমাদের যে ইন্টারভিউ পর্ব, তাতে আজকে আমার যিনি গেস্ট, তিনি একসময় গোটা ভারতের ফুটবল জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। 1984 সালে এশিয়ান অলস্টারে তিনি ভারত থেকে একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। অতনু ভট্টাচার্য, গোলকিপার, আমার সঙ্গে রয়েছেন। অতনুদা, আপনাকে স্বাগত। এশিয়ান অলস্টার, সেটা জীবনে কতটা মোড় ঘুরিয়ে দিয়েছিল? না, অবশ্যই এটা খেলোয়াড় হিসেবে এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নেই। একটা হলো ফুটবলার হিসেবে ওর ওপরে আর ওঠা যায় না ভারতবাসীর ফুটবল খেলে, কারণ ইন্ডিয়ান টিমে অনেকেই খেলেছে, কিন্তু এশিয়ার হয়ে খেলাটার মানে এইটা এই সুযোগ পাওয়াটা খুব মানে রেয়ার বললেই চলে। অতীতে থঙ্গরাজদা হয়তো খেলেছিলেন, ইউসুফ খান খেলেছিলেন, এদের নাম শুনেছি, এবং এশিয়ান অলস্টার যে খেলা একটা হয় এটা আমার কোনো ধারণা ছিল না। এটা ধারণাটা হয় আমরা যখন 1984 এখানে এশিয়া কাপ যখন হয় কলকাতায়, কলকাতা থেকে আমরা কোয়ালিফাই করে আমরা ফাইনাল রাউন্ডে সিঙ্গাপুরে খেলতে যাই। সিঙ্গাপুরে খেলতে গিয়ে ওখানে আমার পারফরমেন্স ছিল, খুব দুরন্ত পারফরমেন্স ছিল, আমি বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ডও পাই, এবং আমি জানতাম না যে আমি বেস্ট গোলকিপার পাবো, প্লাস আমি একটা এশিয়ান দলের সুযোগ পাবো। তখনকার দিনে আমাদের যখন আমরা ইন্ডিয়ান টিমে খেলতে যেতাম, প্রচুর সাংবাদিক আমাদের এখান থেকে যেত, গিয়ে কভার করার জন্য যেত। আমাকে শুধু জয়ন্ত চক্রবর্তী, যে সিনিয়র সাংবাদিক আপনাদের স্পোর্টসে ছিলেন, উনি আমাকে বললেন যে অতনু, একটা সুখবর আছে, তুমি বেশ সেরা হতে চাচ্ছ এবং এশিয়ান একটা টিম হচ্ছে, তাতে সম্ভবত তুমি সিলেকশন পাবে। তা আমি এটা শুনেছিলাম, এইটুকুই মনে ছিল, কিন্তু এটা পুরোটা যে সিলেকশনটা হয়েছে দর্শকদের বিচারে এবং সাংবাদিকদের বিচারেই হয়েছে। আর এশিয়ান ফুটবল কনফেডারেশনের পরিচালনায় হবে, এবং খেলাটা কোথায় হবে কিছুই জানতাম না। পরবর্তীকালে 1 বছর বাদে 1985-এ আমি তখন ব্যাঙ্গালোরে, হঠাৎ করে কাগজে বেরোলো যেন অতনু এশিয়ান অলস্টার টিমের দলের সুযোগ পেয়েছে, ওদের খেলা কাতারে হবে, কাতারে আমরা খেলতে যাবো এশিয়ান টিম। ওই ফার্স্ট খেললাম। ওখানে তো আমরা 4 জন সিলেকশন পেয়েছিলাম গোলকিপার হিসেবে। আমরা খেলেছিলাম সেই বছর 86-এ ওয়ার্ল্ড কাপ টিম খেলতে যাচ্ছিল হাঙ্গেরি যখন খেলতে যাওয়ার পথে অন দ্য ওয়ে কাতারে ওরা 2টো ম্যাচ খেলবে, মানে এটা একটা সম্পূর্ণই এটা একটা এক্সিবিশন ম্যাচ মতো। তা এশিয়ান টিম হিসেবে তার 6 মাস আগে থেকেই প্রস্তুতি চলছে। অ্যাডিডাস কোম্পানি, তখন তো নাইকি আসেনি, অ্যাডিডাস আর পুমাই দুটোই ছিল। অ্যাডিডাস কোম্পানি আমাদের এশিয়ান অলস্টার টিমকে পুরো স্পন্সার করেছিল। আমাদের পরার জুতো থেকে আরম্ভ করে ক্যাজুয়াল টি শার্ট, ক্যাজুয়াল প্যান্ট, ট্র্যাক স্যুট, তারপরে কতদিন ধরে ওখানে তোমাদের ট্রেনিং হলো? ট্রেনিং আমাদের হয়েছিল দিন 10-15 দিন। কোচ কে ছিল? কোচ ছিল সৌদি আরবের কোচ, কারণ সৌদি সেবারে এশিয়ান এতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে সৌদির কোচ ছিল। আর সৌদিতে থেকে কাতার বেশি ডিস্টেন্স না, আমরা আগে থেকেই চলে গেছিলাম আমরা। প্লাস ফার্স্ট আমি যখন গেছি, সে একটা বিশাল একটা মানে বলবো, মানে এখনও কাঁটা দিয়ে ওঠে, কখনো একা ট্রাভেল করিনি। ফ্লাইটে আবার বিদেশে কাতারে যাব, দোহায় খেলা, তা আমার কোনো ভিসা নেই। তা আমি সেবারে আমি ক্যাপ্টেন ছিলাম ইন্ডিয়ান টিমের। আমাদের নেহরু কাপ চলছিল ত্রিবান্দামে আমি 2টো ম্যাচ খেলেছি। 2টো ম্যাচ খেলে আর খেলতে পারবো না, যেহেতু এশিয়ান অলস্টারে আমাকে যেতে হবে ওখানে। আমি ত্রিবান্দাম থেকে বম্বে গেলাম, বম্বে থেকে আমি ফ্লাইটে উঠলাম, আমার কোনো ভিসা নেই, ভিসা অন অ্যারাইভেল। তা ন্যাচারালি আমি এয়ারপোর্টে নামলাম, নেমে দেখলাম একজন আলখাল্লা পরে একজন দাঁড়িয়ে আছে, অতনু ভট্টাচার্য ফ্রম ইন্ডিয়া। তা ন্যাচারালি আমি তার কাছেই গেলাম, তারপর সঙ্গে সঙ্গে সে আমাকে বললো ফলো মি। আমি গেলাম, তার সঙ্গে গিয়ে ভিসা কমপ্লিট হলো। তারপর বাইরে বেরিয়ে যা দৃশ্য দেখলাম, এটা আমার কল্পনার অতীত। দেখলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যত ইন্ডিয়ান লোক যারা বিদেশে ছিলেন তারা সবাই দাঁড়িয়ে আছে। সঙ্গে একজন রিপোর্টারও ছিল, কেরলের রিপোর্টার বাবু মাথুর বলে, ও ওখানকার দোহা টাইমস বলে কি একটা খেলার
ম্যাগাজিন বা পত্রিকা আছে, ওখানে চাকরি করতেন। উনিও ছিলেন ইন্ডিয়ান, আর প্রচুর প্রায় 100-150 লোক সব ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মানে একা তুমি দেশ রিপ্রেজেন্ট আমি দেশে রিপ্রেজেন্ট করি। ওই দিনকেই আমার ওই প্রথম দেখেই আমার মনে একটা বিশাল সাহস পেয়ে গেলাম, যাক আমি এমন একটা দেশে এলাম খেলতে, যেখানে আমার জন্য এত 100-150 লোক শুধু এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছে অভ্যর্থনা করার জন্য, আমন্ত্রণ করার জন্য। তা ন্যাচারালি তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি তোমার ওই যে টিমটা ছিল, ওই টিমে বাকি কোন কোন দেশের প্লেয়ার ছিল? বাকি ইরানের ছিল 2 জন, কাতারের ছিল 3-4 জন, সৌদির ছিল 3 জন, চায়নার ছিল, সিরিয়ার ছিল, মালয়েশিয়ার ছিল, এরকম সব ইউএইর কিছু প্লেয়ার ছিল। এই করে করে আমরা প্রায় 20 জন না 22 জন। ম্যাচ খেলেছিলে? হ্যাঁ, ম্যাচ তো আমরা 2টো ম্যাচ খেলেছি। তুমি খেলেছিলে? হ্যাঁ, আমি প্রথম ম্যাচে তো সুযোগ পাইনি। প্রথম ম্যাচে অবভিয়াসলি যে ওয়ার্ল্ড কাপ খেলে, যে সৌদি তখন সেবারে ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করেছিল, যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে, ওর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, ওদের যে গোলকিপার ছিল দিদা বলে একটা গোলকিপার ছিল, দিদা ওকে শুরু করেছিল। কিন্তু হাঙ্গেরি টিম অনেক সুপিরিয়ার টিম, এশিয়ার কান্ট্রির চেয়ে ওরা অনেক বেশি সুপিরিয়ার ইউরোপের। ন্যাচারালি ওরা আমাদের প্রথম দিকে 4 গোলে হারিয়ে দেয়। 4-0 আমরা হেরে গেছি। তো ন্যাচারালি 4-0 হেরে যাওয়ার দিন অবভিয়াসলি পরের দিনে একটা আমার সুযোগ আসার সম্ভাবনা ছিল। আরও 3 জন আছে, তাকে সুপারসিড করে আমাকে ফার্স্ট টিমে আসবো কিনা আমার ধারণাই ছিল না। পরের দিন প্র্যাকটিসে হলো, তারপরে 2 দিন গ্যাপ পরে আবার একটা খেলা। সেই খেলার দিন সকালে আমাকে কোচ ডেকে বললো ইউ উইল প্লে টুডে। তাই মনে খুব খুশি হলাম, যাক আমাকে সুযোগ পেয়ে গেছে, আমাকে ভালো খেলতেই হবে। তো ওই আমার জানা, তারপর মাঠে খেললাম। এবং আমার ধারণা ছিল আমি হয়তো ফার্স্ট হাফ খেলবো, যেহেতু এটা এক্সিবিশন ম্যাচ, আরও 2 জন গোলকিপার আছে, তারাও একটু সুযোগ পাবে, হয়তো ফার্স্ট হাফ আমি খেলবো, হয়তো আমরা 2-3 গোল খেয়ে গেলে আবার আগের দিন 4 গোল দিয়েছে, আমাকে চেঞ্জ করে দেবে। এমনই ভালো খেলেছি, আমাকে গোলই করতে পারিনি। ফার্স্ট হাফে কোনো গোলই হয়নি, এত ভালো খেলেছে। আমার কাছে তখন সেই সিডি তো তখন ছিল না, তখন ছিল ক্যাসেটের যুগ। সেই ক্যাসেটটা আমার কাছে ছিল, পরে আর ওটাকে সিডি ট্রান্সফার করতে পারিনি। কিন্তু হ্যাঁ, প্রচুর গোল সেভ করেছিল, এবং এক একটা করে গোল সেভ করছি। আর ওখানকার ইন্ডিয়ান যারা খেলা দেখতে গেছিলো এমনভাবে আমাকে উৎসাহিত করছিল, ভাবা যায় না। এবং ওই ম্যাচটায় মানে 90 মিনিটের খেলা, প্রায় 78 মিনিট অবধি কোনো গোললেস যাচ্ছিল। হাঙ্গেরির সঙ্গে গোললেস, যে টিম আগের ম্যাচে 4 গোল দিয়েছে, সেই টিম পরের দিনকে 78 মিনিট গোল করতে পারেনি। তারপরে কী হলো, একটা পেনাল্টি হয়, যেটা একটা কোরিয়ার একটা স্টপার ছিল, কোরিয়া স্টপার এবং চায়না স্টপার, সবাই তো কম্বাইন করে খেলা হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা কেউ কারোর নাম জানতাম না, শুধু দেশের নাম ধরে রাখতাম, কোরিয়া, জাপান, চায়না, এইরকম। মানে যাই হোক, বেশ খুব ইন্টারেস্টিং ছিল খেলাটার মধ্যে, বেশ ভালো খেলছিলাম আমরা। একটা কী হয়েছে, বল মাঝখান দিয়ে থ্রু হয়েছে, আমি হয়তো পেয়েই যেতাম বলটা, কিন্তু ওই পরে বেরিয়েছি। কিন্তু কোরিয়ার প্লেয়ারটা কী করে, ফট করে হ্যান্ডবল করে দিয়েছে, ড্রাইভ করে হাত দিয়ে দিয়েছে। ওই হ্যান্ডবল পেনাল্টিতে গোল খাই। গোল খাওয়ার পর আমাকে অবভিয়াসলি আমি চেঞ্জ হই, আমার জায়গায় অনুমাগানাম নামলো, মালয়েশিয়ার গোলকিপার। মানে তুমি 78 মিনিট খেললে? 78 মিনিট আমি খেলেছি, এবং আমি দারুণ খেলেছিলাম, এমন খেলেছিলাম। হ্যাঁ, এটা বলছি, এমন খেলেছিলাম, ওটা আমার কাছে একটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমি বলতে পারি। একটা ডিফারেন্ট প্রশ্ন করছি, অতনু ভট্টাচার্য কি ভারতে না জন্মালে অন্য কোনো ওয়ার্ল্ড কাপ প্লেয়িং নেশনের হয়ে দেশে জন্মালে সে দেশে বিশ্বকাপ খেলতে পারতো? এই আক্ষেপ আছে? অবভিয়াসলি আমি বলতে পারি, ওই সময় কিন্তু অনেক ভারতীয় খেলোয়াড়, আমরা যখন নেহরু কাপ খেলতে আসতাম, বহু বিদেশের নামি কোচরা আমাদের খেলা দেখেছে, এবং আমি তো 2-3 বার অফার পেয়েও ছিলাম। আমরা কোচিংয়ে যখন নেহরু গোল্ড কাপ খেলি, সেবারে আমার পারফরমেন্স থেকে মরক্কোর কোচ আমাকে অফার দিয়েছিলেন। তারপরে আমি যখন নাইজেরিয়া রেলওয়ে খেলতে গেছিলাম, ইন্ডিয়ান রেলওয়েজ, প্রদীপদা আমাদের কোচ, ওখানে আমরা 6খানা ম্যাচ খেলেছিলাম, এবং আমার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এবং নাইজেরিয়ায় এগেনস্ট মাইটি জেট বলে একটা টিম আছে নাইজেরিয়া, ওরা নাইজেরিয়া চ্যাম্পিয়ন ক্লাব, ওদের সঙ্গে যখন খেলা হয়, মানে শিডিউল পিরিয়ডের মধ্যে 2টো পেনাল্টি পায়, সেই 2টো পেনাল্টি আমি সেভ করি। এবং মাঠেই আমাকে ডলার এখানে মানে সেফটি পিন দিয়ে মাঠে সাপোর্টারটা গুঁজে দিয়েছিল, $200। ফার্স্ট হাফে একটা সেভ করি, সেকেন্ড হাফে আর একটা সেভ করি। $200 যেমন যাত্রা দলে ভালো অভিনয় করলে যেমন দিয়ে দেয় না, ঠিক অনেকটা ওই রকমই মনে হয়েছিল, আমাকে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিয়েছিল সেই $200। সেই ডলারটা আমি রেখে দিয়েছি বাড়িতে, আমার এখনও আছে। এটা আমার শেষ। দেশের হয়ে কটা ম্যাচ খেলেছো? দেশের হয়ে আমি খেলেছি মোর দ্যান 50 ম্যাচেস খেলেছি। তার মধ্যে নেহরু কাপ তো সেই সময় নেহরু কাপ তো একটা
নেহরু কাপে একটা দুর্দান্ত একটা টুর্নামেন্ট ছিল, এটা প্রিয়রঞ্জন দাসবংশী, অশোক ঘোষ যখন থাকাকালীন এটা হয়েছিল। তখন ফেডারেশনের এটা করেছিল ফার্স্ট নেহরু গোল্ড কাপ হয়েছিল আমাদের 82 আমাদের কলকাতা ইডেন গার্ডেন্সে। যদিও আমি খেলার সুযোগ পাইনি, ভাস্কর গাঙ্গুলি অবভিয়াসলি আমার সিনিয়র, তার থেকে আমার অনেক কিছু শেখার। আচ্ছা, আমি এই জায়গাটা আসছি এবার। ইন্টারন্যাশনাল ফুটবলে ভারতের হয়ে তোমার বিরাট সাকসেস, প্রচুর ম্যাচ খেলেছো। ভাস্কর গাঙ্গুলি আর অতনু ভট্টাচার্য কন্টেম্পোরারি না? ভাস্করদার কেরিয়ার যেহেতু অনেক বড়, তুমি ভাস্করদাকে বাইরে থেকেও দেখেছো, ভাস্করদাকে দেখে বড়ও হয়েছো, আবার ভাস্করদার সাথে খেলেওছো। তোমাদের মধ্যে রাইভেলারি কেমন ছিল? না, রাইভেলারি বলতে গেলে ভাস্করদাকে শিখেছি জীবনে প্রচুর। ভাস্করদার মতো প্র্যাকটিস করতে আমি কারুক্ষে দেখিনি। ভাস্করদাই বলবো গোলকিপারদের মানে প্র্যাকটিস করলে কোথায় যাওয়া যায় সেটা ভাস্করের কাছে শেখা। ভাস্করদা আমাদের প্র্যাকটিস শেষ হয়ে যেত 9টা সাড়ে 9টায় প্র্যাকটিস শেষ হয়ে গেলো, তারপরেও কিন্তু 10টা সাড়ে 10টা অবধি শুটিং প্র্যাকটিস হতো, ভাস্করদা গুলে থাকতো, কখনো আমি থাকতাম। এই যে শেখা বা দেখে দেখে শেখা, প্র্যাকটিস করতে আর প্র্যাকটিসে মেক্স ম্যান পারফেক্ট, এই জায়গাটা কিন্তু ভাস্করদা কিন্তু আমাকে শিখিয়েছিল। এই জন্যে ভাস্করদা বিদেশে বহু খেলা দেখেছি, যখন আমি সুযোগ পেতাম না, আমি সেকেন্ড গোলকিপার হিসেবে থাকতাম, মালয়েশিয়া গেছি, বিদেশে অনেক দলের সঙ্গে ভাস্করদা খেলেছে। ভাস্করদা এমন এমন পারফরমেন্স করে যে দেখার মতো, সেটা সেই সমস্ত যেহেতু তখনকার দিনে কোনো সিডি বা ক্যাসেট নেই, যার জন্যে এই প্রজন্ম দেখতে পেল না, কিন্তু ভাস্করদা দারুণ খেলতো এবং এত ভালো খেলে দেখে শেখার। যতদিন ভাস্করদা টিমে ছিলেন, ইন্ডিয়ান টিমে, আমি জায়গা করতে পারিনি, কিন্তু সুযোগও দেয়নি ও, আমিও নিতে পারিনি, কারণ যেহেতু এত ভালো খেলছে আমার সুযোগ পাওয়ার জায়গাটা ছিল না। সেরা ফর্মের ভাস্কর গাঙ্গুলি বনাম সেরা ফর্মের অতনু ভট্টাচার্য? আমি ভাস্করদাকে এগিয়ে রাখবো, এটা 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 আমি ভাস্করদাকে নমস্য, অনেকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং এখনও ভাস্করদার সঙ্গে আমার রিলেশান। ভাস্করদাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। সবচেয়ে কথা, আমি অ্যাকচুয়াল যখন ছোট ছিলাম, আমার দেখা, যাকে দেখে বড় হওয়া, গড়ের মাঠে আসা, সেটা কিন্তু প্রতাপ ঘোষ। তখন কিন্তু ভাস্কর গাঙ্গুলিকে আমি চিনতাম না। প্রতাপ ঘোষকে ছোটোবেলায় ডিস্ট্রিক্টে খেলতে দেখতে যেতাম। প্রতাপদা মোহনবাগানের যখন খেলতে, আমি তখন খেলা দেখতে, তখন গড়ের মাঠে আমি খেলি, কিন্তু ছোটো টিমে খেলি, আমি খেলা দেখতে যেতাম। প্রতাপদাও ভালো গোলকিপার ছিল, প্রতাপদাও আমাকে অনেক উৎসাহ দিয়েছে এবং ভালোবাসতো। এবং এমন হয়েছে, এরা আমাদের গুরু হলেও আমরা কিন্তু কম্পিটিটার ছিল। মাঠে যখন নামতাম, কী করে প্রতাপদাকে বিট করে খেলবো, কী করে ভাস্কর থেকে বিট করে খেলবো, এই মনের মধ্যে কিন্তু সবসময় ঘুরতো, এবং আবার ওদের থেকে শিখতাম। এটাই সবচেয়ে বড় জিনিস। তো ভাস্করদা যখন এবার শেষ হয়ে যাচ্ছে, তুমি যখন প্রমিনেন্স পাচ্ছ, এই ট্রান্সফরমেশনটা তোমার মধ্যে, মানে আমার গুরু, তাকে রিপ্লেস করছি আমি। দেখুন, এটা একটা ঘটনা। ভাস্করদার জায়গায় যখন আমি খেলি, গড়ের মাঠে ফার্স্ট টাইম নেহরু গোল্ড কাপ যখন ফার্স্ট খেলে, ভাস্করদা 82-এ খেলেছিল, দর্শকের মনে ভাস্করদা ক্যাপ্টেন ছিল, ভাস্করদা ভালো খেলেছিল। তারপরে যখন 84-এ ভাস্করদা বাদ হয়ে গিয়ে, আমি যখন 84-এ ভাস্করদার জায়গায় আমি যখন টিমে আসি, দর্শক বলুন, রিপোর্টার বলুন, সবার মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, একটা কোনো এক্সপিরিয়েন্স নেই, অতনু ভট্টাচার্যকে কেন সুযোগ দেওয়া হলো। কিন্তু এইটাই ছিল আমার কাছে বড় চ্যালেঞ্জ। আমি প্রমাণ করব ভারতবর্ষের ফুটবল খেলে আমিও এক্সপিরিয়েন্স নিজেকে গ্যাদার করব, এবং ভারতবর্ষের ভাস্কর গাঙ্গুলির সমকক্ষ আমি একজন দাঁড়াবো। কলকাতা লিগ সেই সময় তোমাদের জীবনটাকে কতটা বদলে দিয়েছো? মানে কলকাতা লিগকে তোমরা তো ওই সময় দেখেছো, লালন পালন করেছো, কলকাতা লিগ নিয়ে বেঁচেছো। মানে হাউ দোজ ডেজ ওয়্যার, মানে তোমাদের জীবনে কতটা? অবশ্যই দেখুন, কলকাতা লিগের খেলা আমরা যখন ছোট, তখন তো গড়ের মাঠ, তারপরে গ্যালারি, এই সমস্ত বড় বড় পত্রিকা বেরোতো, বড় বড় ছবি দিয়ে পত্রিকা, সেইগুলো কিন্তু আমরা কাটিং করতাম। তখন ক্লাস 7-8-এ পড়ি, ওগুলো কাটিং করে করে খাতায় লাগাতাম। এইটা ছিল আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা। এমনকি ছিল, এগুলো হয়তো সিংহাসনেও রেখে দিতাম, পুজো করতাম এরকম জায়গায়। পরবর্তীকালে নিজেকে সবসময় ভাবতাম, গড়ের মাঠে আমি কবে খেলবো। এইটা একটা কিন্তু কলকাতা লিগের একটা বিশাল মাহাত্ম্য। এটা এখনও আমার কাছে নস্টালজিক মনে হয়, এই কারণে, মানে গড়ের মাঠে না খেলতে পারলে কেউ কিন্তু ভারতবর্ষের ওই লেভেলে ফুটবলে যেতে পারবে না। গড়ের মাঠে আপনাকে ভালো খেলতেই হবে। ফুটবলের মক্কা হলো কলকাতা, অর্থাৎ এখানে আপনাকে ভালো খেলতেই যাবে, এখান থেকেই আপনাকে যে কোনো জায়গায়। বড় ম্যাচের সব থেকে মেমোরেবল স্মৃতি অতনু ভট্টাচার্যের কি? বড় ম্যাচের স্মৃতি আছে, ইস্টবেঙ্গল ক্লাবে অনেক ম্যাচ খেলেছি, যেটা আমরা হারিয়েছি, মোহনবাগানকে হারিয়েছি, মোহনবাগান খেলেছি। আমার মোহনবাগানেরও আমার অনেক বেশি সাকসেস আছে কলকাতা লিগে। আমাদের মোহনবাগান আমি যখন খেলতাম, তখন আমাদের টিমটা খুবই ভালো টিম ছিল।
মজিদ ছিল, জামশেদ ছিল, সাবির আলী ছিল, মইদুল ছিল। মজিদ কেমন ছিল বাবনুদা? মজিদ ভালো কোয়ালিটি প্লেয়ার। তবে আমি বলবো মজিদের চেয়ে চিমাকে আমি এগিয়ে রাখবো, কারণ চিমা মজিদ হলো দৃষ্টিনন্দন, আকর্ষণ করে, মাঠে দর্শক টানার জন্য আকর্ষিত করে, সবাইকে আসতে বলে। ওর খেলার মধ্যে একটা সৌন্দর্য ছিল, যেমন আমাদের বন্ধু কিষাণুদের খেলার মধ্যে সৌন্দর্য ছিল, সেরকম আমি বলবো চিমার অনেক বেশি ছিল কোয়ালিটি। চিমার ম্যাচ উইনার, চিমাকে দেখার জন্যে লোক পাগল হয়ে যেত। আমরা সিকিম গোল্ড কাপ খেলতে যেতাম, ওখানে একদিন একটা চিমাকে রেড কার্ড দেখিয়েছিলেন, চিমা একটা মিসবিহেভ করেছিল বলে। তো অবভিয়াসলি রেড কার্ড বলে পরের দিনকে সে খেলতে পারবে না। ওখানকার দর্শকরা খেলা বন্ধ করে দিই যে চিমা নো গেম। পরবর্তীকালে ওখানকার টিম ম্যানেজমেন্ট যারা টুর্নামেন্ট করে তারা আবার চিমাকে পারমিশন দিয়ে চিমাকে খেলিয়ে মাঠে আবার ফুল দর্শক করে আমরা চ্যাম্পিয়ন এসেছি। এটা চিমার অনেক ক্রাউড পুলার ছিল, এটা কোনো। আরেকটা জিনিস, যে অতনু ভট্টাচার্য তো যখন গোলে দাঁড়িয়ে আছে 3 কাঠির নিচে, মনোরঞ্জন ভট্টাচার্য সামনে আছে, আবার বাবলু ভট্টাচার্য সামনে আছে। ডিফেন্ডার হিসেবে কার পেছনে দাঁড়াতে বেশি আত্মবিশ্বাস লাগতো? না, অবভিয়াসলি দুজনেই গ্রেট প্লেয়ার, কোনো সন্দেহ নেই। বাবলুদার সঙ্গে খেলতে গেলে একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার। বাবলুদা অনেক কিছু বল অনেকভাবে অনেক ব্যাক পাস করতো, এগুলোকে ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকলে খুব ডিফিকাল্ট। কিন্তু মনাদাকে বেশি পেয়ে আমি স্বাচ্ছন্দ্য, কারণ মনাদাকে আমি বেশি পেয়েছি বাবলুদার চেয়ে, কারণ ইন্ডিয়ান টিমেও মনাদাকে আমি একসঙ্গে খেলেছি, আবার ক্লাব টিমেও একসঙ্গে খেলেছি। মনাদা আর তরুণ এই দুজনের স্টপারে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তারপর পাশাপাশি আমার বন্ধু সুদীপ চ্যাটার্জি ছিল, ও অনেক বড় প্লেয়ার, অনেক বড় প্লেয়ার। ও যে কোনো জায়গায় খেলতে পারে, স্টপারেও খেলতে পারে, মিডফিল্ডেও খেলতে পারে, ব্যাকও খেলতে পারে। ওই কোয়ালিটি প্লেয়ার আমার ভারতবর্ষে আমার মনে হয় যায়নি। কমপ্লিট ফুটবলার, একদম কমপ্লিট ফুটবলার। আর সবচেয়ে কথা, ফুটবলের প্রতি যে আনুগত্য, ওটা কিন্তু সুদীপ চ্যাটার্জির কাছ থেকে আমাদের শেখা। কারণ ও আমাদেরকে সবসময় একটা ডিসিপ্লিন জায়গায় রাখতো, প্র্যাকটিস করার জন্যে নিজেদের অফ সিজন ট্রেনিং কীভাবে করতে। তখন তো এই অফ সিজন ট্রেনিং কিছু ছিল না, তখন ওই কিন্তু আমাদেরকে বলতো। ও প্রয়োজনে এমনও হয়েছে কিষাণু বিকাশ আমরা পুরীতে গিয়ে প্র্যাকটিস করেছি, ওখানে গিয়ে কিষাণুর পায়ে লেগেছিল, ওখানে বালিতে দৌড়েছি। এগুলো কিন্তু সুদীপের কাছ থেকে শেখা। ও আমার বাড়ি চলে যেত, সময় আছে আমার বাড়ি, রামকৃষ্ণ আমার বাড়ি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওখানে, নরেন্দ্রপুর বিশাল খেলার মাঠ, আমরা প্র্যাকটিস করতে চলে যেতাম। পায়ে আয়রন শু পরে বাড়িতে আয়রন শু করতে আরম্ভ করলো, পায়ে লাগাচ্ছিল। মানে এগুলো ডেডিকেশন। ওই সুদীপ চ্যাটার্জি কি চিরিচ মিলোভান কি সুদীপ চ্যাটার্জির লাইফটা বদলে দিল? অনেকটা বলা যেতে পারে। চিরিচ মিলোভান অ্যাকচুয়াল ওর লাইফ বদলেছে কিন্তু অমল দত্ত, কারণ সুদীপ অ্যাকচুয়াল ইন্ডিয়ান টিমের ডিফেন্সে খেলেছে, কিন্তু অমলদা ওই মিডফিল্ডে নিয়ে এসেছিল, যেহেতু ওটা ইউটিলাইজ করানোর জন্য। যেহেতু ওর ডিফেন্সিভ কোয়ালিটি আছে, ও মিস পাস কম করে, ও অনেকটা জায়গা কভার করে খেলতে পারে, অনেককে গার্ড করতে পারে, সাপোর্ট করতে পারে। এই কোয়ালিটির জন্যই অমলদার দূরদর্শিতায় অমলদা ওকে কিন্তু মিডফিল্ডে নিয়ে এসেছিল। আবার প্রদীপদা ওকে কিন্তু স্টপারে খেলিয়েছিল, এশিয়ান গেমসে প্রদীপদা ওকে স্টপার খেলিয়েছে, কিন্তু অমলদা আবার ওকে। কিন্তু আমরা শুনে চিরিচ মিলোভান আর সুদীপ চ্যাটার্জি, চিরিচ মিলোভান সে কমপ্লিট ফুটবলার। হ্যাঁ, অবভিয়াসলি সুদীপ তো কমপ্লিট ফুটবলারই ছিল। সবচেয়ে কথা, ফুটবলার হিসেবে যতটা মাঠে যেরকম ছিল, মাঠের বাইরেও কিন্তু একইভাবে। তখন আমাদের টিমে কি ইন্ডিয়ান টিমে বিভিন্ন প্রভিন্সের ছেলে ছিল, আর মিলোভান দেখেছিলেন একটা পৃথিবীর 10 নম্বর কোচের মধ্যে একটা পড়ে। তা ন্যাচারালি মিলোভান এসে বুঝে গেছিলো এই ছেলেটি একটা এমনই প্লেয়ার, ও সকলের সঙ্গে মিশতেও পারে, সকলের সঙ্গে থাকতেও পারে, সকলে ওকে রেসপেক্টও করে, অতএব ওই ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে। ওই জন্য ওকেই মিলোভান ক্যাপ্টেন করেছিল এবং সাফল্যও পেয়েছিল। লাস্ট কোয়েশ্চেন, কলকাতা লিগ বা সেই সময়ের গড়ের মাঠ, ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠ, এটা কতটা মিস করো এখনো? অবশ্যই মিস তো করি। এই কারণে এখন যেহেতু রিটায়ার করে গেছি, মাঠে কম যাওয়া হয়, এবং যতদিন বড় টিমের কোচেস ছিলাম, কোচিং করতাম, তখন তো রেগুলার যেতাম। আর ইস্টবেঙ্গল টিমের সঙ্গে জড়িয়েছিলাম, মোহনবাগানের সঙ্গে জড়িয়েছিলাম। কিন্তু তখনকার লিগ আর এখনকার লিগ কোয়ালিটি অফ প্লেয়ার এত খারাপ হয়ে গেছে, যার জন্যে খেলার সেই আকর্ষণটা অনেকটা কমে যাচ্ছে। মাঠের দর্শক ক্রাউড পুলিং ব্যাপারটা আসছে না। লোকে যে খেলা দেখতে যাবে, অমুক প্লেয়ার খেলবে, অমুক গোলকিপার খেলবে, স্টার, তার খেলা দেখতে যাব। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু এই ছোট টিমগুলোকে খুব একটা টিম ভাবতাম না। আমাদের সময় একটা ড্র করা বা একটা গোল খাওয়া মানে বিশাল অপরাধ। আপনি বাড়িতে মানে ট্রেন থেকে বেরোতে পারবেন না। এরকম বহু ম্যাচ হয়েছে, ড্র হয়েছে, আমাদের পুলিশে গাড়ি করে আমাদের পার্ক স্ট্রিটে নামিয়ে দিতে হয়েছে। এরকম আমাদের লাইফে বহু হয়েছে, কিন্তু সেটা এখন দেখা যায় না।
আমি যখন কোচিংও করিয়েছি দেখেছি আমরা ম্যাচ হেরে গেছি, সাপোর্টারদের মধ্যে সেই রাগ এগুলো নেই, সেইটা নেই। এইটা আমরা খুব মিস করি। এটা মনে হয় দর্শকরাও এখন বদলে গেছে, এরা সেই জিনিসটা দেখেনি যে প্লেয়ারদের বড় টিমে যারা খেলবে তাদের সব ম্যাচে জিততে হবে, জেতার মানসিকতাটা কিন্তু এখন হারিয়ে গেছে। এটা খুব অভাব বোধ করছি, কারণ বড় দল মানেই যে কোনো টিমকে হারাবে এই মানসিকতা নিয়ে মাঠে নামবে এবং সেটা করে দেখাবে, মাঠ থেকে ফিরে আসবে। এই জেতার যে খিদে বড় টিমের প্লেয়ারদের থাকতো সেটা কিন্তু এখন আমি দেখতে পাই না। আচ্ছা, লাস্ট প্রশ্ন, শেষ করতে ইচ্ছে করে না, লাস্ট প্রশ্ন, বিপক্ষের কোন স্ট্রাইকারকে অতনু ভট্টাচার্য সব থেকে বেশি ভয় পেয়েছে যে এত বছর যে কেরিয়ার? না, অবভিয়াসলি আমাদের সবাই চিমা খুব টেরার ছিল, চিমার পাওয়ারফুল শট, চিমা আমার এগেনস্টে অনেক গোলও করেছিল এবং চিমা অনেক ডিফেন্ডারকে, বিশেষ করে সুব্রত ভট্টাচার্যকে তো বহুবার ড্রিবিল করে, অমিত ভদ্রকে ড্রিবিল করে গোল করে আমি মোহনবাগানে থাকাকালীন আমরা ম্যাচ হেরেও গেছি। কিন্তু চিমার অনেক বেশি টেরার ছিল এবং অনেক বেশি অ্যাক্রোবেটিক, কোত্থেকে ভলি মেরে দেবে কোনো বোঝা যেত না। নিঃসন্দেহে চিমা আমার সময় বেশ খুব ভয়ের ব্যাপার ছিল, কারণ ওর পাওয়ারফুল শটটা আমাদের ভাবাতো। এমন একটা ম্যাচ ছিল এগেনস্ট মোহনবাগান, মনে হয় আমি ছিলাম মাওয়াডানে, মনে হয় ঠিক মনে পড়ছে না, সল্টলেক স্টেডিয়ামে খেলা হচ্ছে, শিশির ঘোষ বলটা বুক দিয়ে ট্র্যাক করে নামিয়েছে আর চিমা ওই বলটা ভলি মেরেছে এবং আমার বাবা মাঠে রোজ খেলা দেখতে যেতেন। বাবা বললো, তুই ওই বলটা গোল খাবি না তো কি, বল বডি রিফ্লেক্সে যাওয়ার আগে বল চলে গেছে, তুই কিছু করতে পারবি না। এত পাওয়ারফুল শট ছিল, এত পাওয়ারফুল শট। এবং বাবা বললো মাঝখানে যে ওই পিরিয়ডটা বলে ট্রাভেল করছে ওটা কিন্তু কেউ দেখতে পায়নি, বল মারছে দেখেছে আর নেটটা নড়ছে দেখেছে। এই যে পাওয়ার চিমার মধ্যে ছিল, এটা কিন্তু অবিশ্বাস্য। থ্যাংক ইউ অতনুদা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর ফুটবল নিয়ে তো বলতে গেলে শেষ হয় না, অনেক কিছু বলতে হয়। এই 10 মিনিট কি 15 মিনিটে এটা হয় না, নিঃসন্দেহে আরও অনেক আবার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।